নৌকার ছোঁয়ের ভিতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মান নৌকার বাইরে। পরী ছোঁয়ের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বৈঠা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থেইক্কা ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হইছে, হের লাইগ্যা আব্বা শহর থেইক্কা ডাক্তার আনতাছে, তারাই আইব। তোরে কইছে কাডা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মা কইছে। পরী আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বুর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক, কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরীর ইচ্ছাই রয়ে গেল। জুম্মানের কথায়, আপা আমাকেও আরেকখান নৌকা আইতাছে এইদিকে। কৌতূহল হয়ে পরী প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় ক্যাডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরীর আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেন তিনি। পরী জড়সড়ো হয়ে বসেই রইল ছোঁয়ের ভেতরে। সম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরো দুজন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না, ৩-৪ জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও, খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ায় বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থাইক্কা। হ্যাঁ করে দিতেই যাইতাছি। বিন্দু উকি দিল নৌকার ছোঁয়ের ভেতর, তারপর বলল, ওই দিক দিয়ে যাও না মাঝি, সখারে দিয়ে আমারে খবর দিল পরিবানু আইজ শাপলা বিলে আইছে, ওর লগে 2 খাটাইশো আইছে, গেলে ভালো হইব না। সাম্পানের মুখে চিন্তার ছাপ দেখা গেল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব, আমগো তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমগো কিছু কইব না। তুই পরিরে কইলেই পরি শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, হ, খালি তো আমারই পাও। পরির খবর দিছে তাও যাইতে পারলাম না, চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলেই যাইতাম না। সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অজ্ঞতা যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসাতেই মাঝিরা নৌকা ছাড়লো। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমগো গ্যারামের জমিদারের সোডোমাইয়া। বিশাল ছই বাঁধানো নৌকাটি থামলো গায়ের জমিদার আফতাবউদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোনও ছুঁতে পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয়, তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোঘল আমলের বাড়িটি। সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে 2টি বড় বড় পাকা ঘর। তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাভাব বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ির নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, অভিজাত্যের ছোঁয়া, তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারলো না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নেমে পড়লো। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যিই বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গমগমে কণ্ঠে জিজ্ঞাসা করলো,
কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথায় জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে। কথা শেষ করতে পারলো না নাইম, তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা এইখানের বহেন, আমি বড় মারে ডাইকে আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা, আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা, নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি দলের 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না, বিধায় এসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড় সড়ো ঘুমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হ্যাগরে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়েই সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢুকে, তাই তিনি আগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সব শেষে বের হলো পরী, ওর হাতে এক গুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড় দিয়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড় মা কইছে আপনারে ঘরে যাইতে, আর বাইর হওয়ার যাইব না। ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার তারা, রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না, তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসঙ্গে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কর্দমাক্ত পা ফেলার দারুণ পায়ের ছাপ ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতা পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। 2 জন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নিকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলোর দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সেই পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের 2য় পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সাজ্জিদা। আমার কন্টেন্ট স্টোরিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।